করোনা সংক্রমণ রোধে সতর্কতা জোরদার। কিট সংকট নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, প্রস্তুতি নেই অনেক হাসপাতালে। খুলনা, রংপুর, রাজশাহীর ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, থাকবে আরও দুদিন। বাইরের খাবার গ্রহণে সতর্ক থাকার পরামর্শ। এবং শরীয়তপুরে পদ্মার বাঁধ মেরামতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। বালু খেকোদের দায়ী করলেন দুই উপদেষ্টা। ড্রেজার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। স্বাগত। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। হঠাৎ করোনার প্রকোপে ব্রাহ্মণবাড়িয়ায় জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের দায়িত্ব পালন করছেন মেডিকেল টিম। এছাড়া নৌপথে সতর্কতা জারি করা হলেও বেশিরভাগ জায়গায় তা মানা হচ্ছে না। স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া ইমিগ্রেশন ভবনের সামনে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক। ভারত ফেরত যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, তাপমাত্রা পরিমাপ এবং করোনা উপসর্গ আছে কিনা তা যাচাইয়ের পরেই দেয়া হচ্ছে ইমিগ্রেশন অনুমতি। মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেওয়া হচ্ছে। উপসর্গ থাকলে যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানান আখাউড়া স্বাস্থ্য কর্মকর্তা। এদিকে নৌপথে সতর্কতা থাকলেও কেউই তা মানছেন না। চাঁদপুর লঞ্চঘাট ঘুরে দেখা যায় কোনো যাত্রী মাস্ক পরলেও বেশিরভাগেরই নেই কোনো সচেতন পদক্ষেপ। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে অস্বস্তিতে ভুগছেন নানা বয়সী মানুষ। এ অবস্থায় ঠান্ডা ও বাসি খাবার বর্জন সহ বাইরের খাবার গ্রহণে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ আরও দুদিন চলবে। সহকর্মীদের পাঠান তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। জ্যৈষ্ঠের শেষ খরতাপে পুড়ছে মাটি, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। গত কয়েকদিনের টানা তাপপ্রবাহ বয়ে চলেছে বৃহত্তর খুলনার শহর থেকে গ্রাম পর্যন্ত। বুধবারও মধ্য দুপুরে বাড়ে সূর্যের তেজ, তাপমাত্রা ঠেকে ৩৫ ডিগ্রিতে। গরমের কারণে ঠান্ডা পানীয়র দোকানে ভিড় করেন পিপাসার্তরা। ডাবের দোকানেও বেড়েছে ভিড়। স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে কষ্ট হয়ে যাচ্ছে এক প্রকার। আমাদের কি পরিমাণ স্ট্রাগল এখানে করতে হইতেছে এই গরমে। তৃষ্ণা মেটানো যায় এই জন্য ডাবের দোকানে আসছে, কিন্তু ডাবও তো আকাশচুম্বী। বরাবরের মতো তাপপ্রবাহের কবলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। কাঠ ফাটা রোদে তেতে উঠছে প্রাণ প্রকৃতি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত গরমের কারণে অনেকে সর্দি, জ্বর, কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এত গরমে এত তাপমাত্রায় কাজ করা অসম্ভব। গেঞ্জি লুঙ্গি একদম ভিজিয়ে স্যার হয়ে যাচ্ছে একদম। ময়মনসিংহে কদিন ধরেই তীব্র গরম। রোদের তেজ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরমের মাত্রা। কর্মক্ষেত্রে বিপাকে পড়ছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। রোদের মধ্যে অনেক তাপ সহ্য করা অসম্ভব, এই জন্য জিরাইতেছি বসে। জিরাইতেছি, পানি খাইতেছি। গরমের লেগে আনারসটা খুব চলছে। রংপুর বিভাগের ওপর দিয়েও বয়ে যাচ্ছে মাঝারি তাপমাত্রা। ভ্যাপসা গরমে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে মানা করছেন চিকিৎসকরা। এদিকে আবহাওয়া অফিস বলছে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া সহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সাবিত সারওয়ার, এখন। সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবহ কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার মূল কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। হামলার পর থেকে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সকালে কাছারি বাড়ির
কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন। মামলায় 10 থেকে 12 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত অর্ধশতাধিক আসামি করা হয়েছে। এর আগে গত রোববার রবীন্দ্র কাছারি বাড়িতে ঘুরতে যায় এক দর্শনার্থী। এ সময় প্রবেশ মূল্য ও মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে কর্তব্যরতদের সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মিছিল নিয়ে কাছারি বাড়ির কাস্টোডিয়ানের অফিস, লাইব্রেরি ও অডিটোরিয়ামের জানালা দরজা ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পর থেকে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। আমি ঢাকা থেকে এসেছি বাচ্চাদের নিয়ে জাদুঘর দেখব বলে, তো হঠাৎ এসে আর কি দেখলাম বন্ধ ঘোষণা করা হয়েছে, তো আমাকে না দেখে ফিরে যেতে হচ্ছে। পরিবার নিয়ে এসেছি দেখার জন্য রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিভিন্ন নিদর্শন, তার অনেক সৃষ্টি এখানে, কিন্তু দেখতে পারলাম না, দুর্ভাগ্য। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং পরবর্তী কোনো জটিলতার সম্ভাবনা নেই। এবং ঘটনার সূত্রপাত যতটুকু জানতে পেরেছি যে আমাদের পূর্বে আমাদের এখানকার কাছারি বাড়ির স্টাফদের সাথে কোনো একজন দর্শনার্থীর সাথে বাকবিতণ্ডা এবং মারধরের ঘটনা ঘটে, তার ফলশ্রুতিতে খুব সম্ভবত এটা ঘটে থাকতে পারে। আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার 58 দিনের নিষেধাজ্ঞা। এতে ব্যস্ততা বেড়েছে জেলে পল্লীগুলোতে। অনেকটা স্বস্তি ফিরেছে ভোলার জেলে পরিবারের মাঝে। ট্রলার মেরামত, জাল গোছানো, বরফ সংগ্রহ ও জ্বালানি মজুদের কাজে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। এদিকে মাছ ধরার সব প্রস্তুতি শেষ করেছেন বরগুনার জেলেরাও। সমুদ্রযাত্রার আগে অনেকেই ব্যস্ত জাল, দড়ি গোছানো ও রসদ সরবরাহের কাজে। জেলেরা জানান, প্রণোদনাকালীন চাল বিতরণে বিলম্ব হওয়ায় নিষেধাজ্ঞাকালীন সময়ে অনেকটা মানবেতর দিন পার করতে হয়েছে তাদের। অবৈধ বালু উত্তোলন নদী ভাঙনের অন্যতম কারণ, তাই ড্রেজারের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। দুপুরে শরীয়তপুরের মাঝিরঘাট এলাকায় ধসে যাওয়া পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। বুধবার সকাল 11টার দিকে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাঁধ পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন দুই উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, নদী ভাঙনের ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। স্থায়ী সমাধানে গেল 10 বছরের পানি প্রবাহের উপর নির্ভর করে সামগ্রিক পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি। একটা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট আছে ওনাদের, ওটার সাথে কানেক্ট করে এটা ফিজিবিলিটি করে ওই পানি উন্নয়ন বোর্ড এবং স্রোতে আসলে আমরা ওরা ডিজাইন লাগবে। এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা, সরকারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব। ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে না। এবং আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্ট গার্ডকে ইনভলভ করব। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এইটা আমরা বন্ধ করব। নারায়ণগঞ্জের রূপগঞ্জ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে স্থানীয়দের হাত থেকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মামুন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, স্থানীয় ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকা গত কয়েকদিন ধরে এলাকায় প্রবেশ করে নানা অপকর্ম সংগঠনের চেষ্টা করছিল। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা তাকে আটক করে। খোকাকে যে আটকের খবর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের ভাতিজা জায়দুল ইসলাম বাবু জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে খোকাকে ছাড়িয়ে নিতে পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এ সময় গুলিবিদ্ধ হন সিলিন্ডার গ্যাস ব্যবসায়ী মামুন। এই ঘটনায় এলাকাবাসী জড়ো হয়ে ধাওয়া করলে বাবু পালিয়ে যায়। পরে উত্তেজিত এলাকাবাসী ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। গুলিবিদ্ধ গুরুতর আহত ব্যবসায়ী মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ভাই এরই মধ্যে একটি মামলা দায়ের করেছেন। ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 19 জন যাত্রী। সকালে নগরীর চায়না মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শেরপুর থেকে ঢাকাগামী জুনায়েদ এক্সপ্রেস নামের বাসটি নগরীর চায়না মোড়ে এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি
ডিভাইডারের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বাসের হেলপার। আহত অন্তত 19 জনের মধ্যে শিশুসহ 7 জনকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। চালক ঘুমিয়ে পড়ায় ঘটে এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। স্টপেজ দাবিতে 2 ঘন্টা অবরোধের পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9:45 থেকে শুরু হয় ট্রেন চলাচল। সকাল 7:45 থেকে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনে অবরোধ শুরু করেন স্থানীয়রা। বিভিন্ন রুটে চলাচলকারী সিল্ক সিটি, সাগরদাঁড়ি, ঢালার চর সহ 4টি ট্রেনের স্টপেজ যান তারা। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এই সময় এক পক্ষ অবরোধ তুলতে না চাইলে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এদিকে হবিগঞ্জেও 2.5 ঘন্টা পর পুনরায় শুরু হয়েছে রেল চলাচল। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে দুপুরে শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় পৌঁছলে হঠাৎ করেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে চট্টগ্রামে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। যাত্রীদের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন 3টি ট্রেন ও স্টেশনে থাকা কয়েক হাজার যাত্রী। খবর পেয়ে আখাউড়া থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। প্রায় 2.5 ঘন্টা পর বিকল্প ট্রেনটিকে স্টেশনে নিয়ে আসা সম্ভব হয়। এরপর ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক হয়। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।